বাংলায় কবে এরকম একটা কাজ দেখতে পারবো তো আমি জানি না, কিন্তু এইটুকু আমি বলতেই পারি যে রিসেন্ট টাইমসে যতগুলো ওয়েব সিরিজ এসছে তার মধ্যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যান্ড বেস্ট পিসেস অফ ওয়ার্ক যদি হয়ে থাকে সেটা হচ্ছে খফ। যদি এটা না দেখে থাকেন তাহলে ডেফিনেটলি এই ভিডিওটা পজ করুন, বন্ধ করুন, গিয়ে দেখে দেন আসুন, তারপর আমরা ডিসকাস করছি এই সিরিজটার পজিটিভস অ্যান্ড নেগেটিভস নিয়ে। আগেই বলে নিই, নেগেটিভ শোনার জন্য খুব একটা বসে থাকবেন না, কারণ নেগেটিভস খুব একটা নেই এই সিরিজে। যাই আছে পজিটিভসে ভরপুর রয়েছে এবং সেগুলো একে একে আমরা ডিসকাস করব। স্টোরির ইন ডিটেলে আমি খুব একটা যাব না, যতটুকু বলা যায় আমি জাস্ট আউটলাইনটা বলে দিচ্ছি। তো খফ বেসিক্যালি সেট ইন দিল্লিতে একটা মেয়েদের হস্টেল রয়েছে, ওয়ার্কিং উইমেন্স হস্টেল কি একটা নাম রয়েছে। তো এই হস্টেলটাতে মেন যা হন্টেড ঘটনা, যেসব পজেশন এটসেট্রা এটসেট্রা এইসবগুলো ঘটে। তো এখানে মেন ক্যারেক্টার রয়েছে 4-5 জন মতো মেয়ে রয়েছেন, তারা যারা হস্টেলে যারা বোর্ডার্স রয়েছে তারা, এবং আরও কয়েকজন অ্যাডিশনাল ক্যারেক্টার রয়েছে, ওগুলো আমি আসি একটু পরে। ফিল্মটার মধ্যে কিন্তু 3খানা লেয়ার রয়েছে, একটা হচ্ছে সাইকোলজিক্যাল হরর, একটা সুপার ন্যাচারাল হরর, আর একটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড হরর। তো এই ফিল্মই বলছি আমি, অ্যাকচুয়ালি এটা মানে ওয়ার্কটা ফিল্মের থেকে কোনোভাবে কম নয়, এটাকে সিরিজ বললে অপমান করা হবে। তো এই ফিল্মটার মধ্যে আপনি সাইকোলজিক্যাল আর রিয়েল লাইফ হররটা বেশি পাবেন, এটা কিন্তু বেশি প্রাধান্য পেয়েছে। দ্যাট ইজ অ্যাকচুয়ালি গুড, বিকজ সুপার ন্যাচারাল হরর তো আমরা সবাই জানি ইটস আ ফ্যান্টাসি, ইটস অ্যান ইমাজিনেশন, এটা আদৌ রিয়েল লাইফে হয় কিনা আমরা জানি না। বাট সাইকোলজিক্যাল হরর ইটস রিয়েল, অ্যান্ড রিয়েল ওয়ার্ল্ড হরর দ্যাট ইজ রিয়েল। এই সিরিজটার নাম হচ্ছে খফ। টাইটেলটা কিন্তু পুরোপুরি জাস্টিফাইড, বিকজ খফ বলতে আমরা কি বুঝি? ফিয়ার বলতে এখানে কিন্তু একদমই ভাববেন না একটা ফিয়ার মানে ফিয়ার অফ গোস্টস, ফিয়ার অফ স্পিরিটস। এখানে কিন্তু ফিয়ার অফ কি বলবো, দ্য রিয়েল লাইফ মনস্টার্স হু আর লার্কিং অ্যারাউন্ড আস। মানে একটা মেয়ে বাড়ি থেকে বেরিয়ে কাজ অবধি যাবে, সে কোন কোন হরর ফেস করে রাস্তায়, ট্রামে, বাসে, ট্রেনে, নানান জায়গায়, যে হস্টেলে রয়েছে সেখানে, মানে মানুষ রূপে তো অনেক শয়তান ঘুরে বেড়াচ্ছে, তো তাদের নিয়ে এই ফিল্মটা। ঠিক আছে, এখানে আপনি যদি ভাবেন যে আপনি এখানে কনজারিং এর মতো কোনো হরর ফিল্ম দেখতে যাচ্ছেন, দেন ইউ ওয়ন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। ওই এলিমেন্টগুলো রয়েছে, বাট ওটা সিংহভাগ নয়, ওটা খুবই অল্প। আসল এলিমেন্টটা হচ্ছে সাইকোলজিক্যাল অ্যান্ড রিয়েল ওয়ার্ল্ড হরর, এবং এটাকে এত সুন্দর ডেপিক্ট করেছে যে ফেনোমেনাল, আর কিছু বলার নেই। রিসেন্ট টাইমসে শুধু এদের আমি কিন্তু জনার স্পেসিফিক বলছি না যে এই সিরিজটা শুধু হরর হিসেবে খুব ভালো হয়েছে। ইদানিং কয়েকদিন আগে আমি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের রিভিউ করেছিলাম, আরও অনেকগুলো সিরিজ এরকম এসছে। জনার নির্বিশেষে এটা কিন্তু ওয়ান অফ দ্য ফাইনেস্ট পিসেস অফ ওয়ার্ক। হলিউডকে টাক্কার দেওয়ার মতো কাজ এটা, ইয়েস অ্যাবসলিউটলি। এবং হলিউডে এরকম অনেক সিনেমা, অনেক সিরিজ ইদানিং সময় বেরোচ্ছে যেগুলো টোটালি ওভার রেটেড, সেগুলো নিয়ে আমি কয়েকটা রিভিউ করব। বাট এই সিরিজটা একদমই ওভার রেটেড নয়, এবং আপনি যদি দেখেন যারা পেড রিভিউ করে, যারা আনপেড রিভিউ করে, প্রচুর রিভিউয়ার রয়েছে, সবাই ইউনানিমাসলি সবাই বলবে এটা কিন্তু ফ্যান্টাস্টিক সিরিজ হয়েছে এবং মাস্ট ওয়াচ। এবং এই মাস্ট ওয়াচের পেছনে কয়েকটা কারণ রয়েছে, সেটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এর রাইটিং, টপ টিয়ার রাইটিং। এই ধরনের রাইটিং সাধারণত এখানে দেখা যায় না আমাদের দেশে। আজকাল এত লিনিয়ার হয়ে গেছে, এত ঘিসাপিটা স্টোরি লোকজন লিখছে যে রাইটিংটা টপ নচ, খুব টাইট স্ক্রিন প্লে, মানে দেয়ার ইজ লিটল রুম ফর এরর। কিছু টাইমে হয়তো আপনার একটু বোরিং লাগবে, বাট ট্রাস্ট মি, ওইটা ইট উইল ওই স্পেসটা আপনাকে দিতে হবে, বিকজ তারপরে ওটা আপনার ওপর পুরো মানে জাম্প করবে, নট অ্যাজ আ জাম্প স্কেয়ার, বাট স্টোরিটা যখন তারপর জাম্প করে এগিয়ে আসবে না আপনার সামনে, তখন আপনি বুঝবেন আচ্ছা এই জন্য এটাকে ব্রিদিং পিরিয়ড দেওয়া হয়েছিল, সো ইট উইল মেক সেন্স। এটা স্টোরি, স্ক্রিন প্লে ডেফিনেটলি ভেরি গুড, সিনেমাটোগ্রাফি ফ্যান্টাস্টিক, মানে যেভাবে ফ্রেম কম্পোজিশন করা হয়েছে, যেভাবে লাইন্সগুলোকে ব্লেন্ড করা হয়েছে না, যে লাইন্সগুলোকে দেখানো হয়েছে, আপনারা যারা মানে ফিল্ম স্টাডি করেন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে মেটিকুলাসলি ক্রাফট করেছে প্রত্যেকটা ফ্রেম। এবং এটা
হ্যান্ডস ডাউন আই হ্যাভ টু অ্যাকসেপ্ট যে একটা ফিল্ম মেকার যদি ফিল্মটাকে দেখতে ভালো না বানায় তাহলে কাহে কা ফিল্ম মেকার। ওই যে স্টোরি বানিয়ে তো সাবধান ইন্ডিয়াতেও হচ্ছে। আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পারফরমেন্স। ট্রাস্ট মি, মেল লিড বলতে অ্যাজ সাচ কেউ নেই, প্রয়োজন নেই, দরকার পড়বে না আপনার। ওই 5 থেকে 6 জন মহিলা, মেয়ে বা মহিলা যাই বলুন, এনারা যা অ্যাক্টিং করেছে না, গোটা ইন্ডাস্ট্রিকে কাঁপিয়ে দেবে। মানে আমি টলিউড ইন্ডাস্ট্রি বলছি না, বলিউড ইন্ডাস্ট্রিকে কাঁপিয়ে দেবে। নেপোটিজম তো ভর্তি হয়ে গেছে, এ ওর ছেলে, এ ওর নাতি, এ ওর কাকা, এ ওর মামা, সব ভরে গেছে ইন্ডাস্ট্রিতে। তো এরা পুরো ধরবে, নিংড়ে ফেলে দেবে। এরা যা পারফরমেন্স দিয়েছে, মানে ক্লাসি অ্যাক্টার্স এরা সবাই। এনাদেরকে আপনি হয়তো কোথাও দেখেনি, দেখানো নি সেরকম। যেরকম মনিকা পানওয়ার, যিনি লিড রোলটা প্লে করেছেন, ওনাকে আমি দেখেছি জামতারাতে। তো জামতারাতে ওনার স্কোপ ফর অ্যাক্টিং খুব লিমিটেড ছিল। এখানে উনি সুযোগ পেয়েছেন, জাস্ট ফাটিয়ে দিয়েছেন। এবং বাকি যারা, অনু বলে যে মেয়েটা প্লে করেছে, অনু বলে মেয়েটা যখন মানে একটা ট্র্যাজেডি হবে লাইফে, তখন জাস্ট ক্যারেক্টার গ্রাফটা দেখবেন কিভাবে জাস্ট ক্যারেক্টারটা চেঞ্জ করলো প্রত্যেককে। আর এবং ক্যারেক্টারগুলোকে লেখা হয়েছে সেরকম টোটালি রিয়েলিস্টিক, নাথিং ফ্যান্সি, কোনো ফ্যান্টাসি এলিমেন্ট নেই। যে আমরা হয় না অনেক সময় ফিল্মে খুব ফিল্মি ক্যারেক্টার্স লিখি, যে ও খুব হাইলি হিরোইক, যে এমন একটা জিনিস করলো যেটা একটা নর্মাল মানুষ হয়তো করবে না। বিকজ আমরা কিন্তু কেউই ব্ল্যাক আর হোয়াইট নই, আমরা জানি উই আর অল শেডস অফ গ্রে। তো এখানে সবাইকে ওরকম শেডস অফ গ্রেতে রাখা হয়েছে, কেউ টোটালি ইভিল নয়, মানে প্রত্যেকের অ্যাকশনকে আপনি জাস্টিফাই করতে পারবেন। তো এত ফ্যান্টাস্টিক ক্যারেক্টারগুলোকে লেখা হয়েছে এবং যারা অ্যাক্টার তারা সেইভাবে ডেলিভার করেছে। টপ নচ ডায়লগ ডেলিভারি কি, মানে একটা আমি জাস্ট আই ডাইগ্রেস, আমি একটা জাস্ট আমার পার্সোনাল একটা ক্ল্যাম শেয়ার করবো আপনাদের সাথে। যে আমরা বাঙালিরা, বাংলার পুরো ইন্ডাস্ট্রি রয়েছে, কেন এইরকম অ্যাক্টিং পারি না, কেন এরকম ডায়লগ ডেলিভারি করি না? এটার উত্তর কারুর কাছে থাকলে ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। যে বাংলায় সবাই ডায়লগ ডেলিভারি করতে ভুলে গেছে, সবাইকে দেখে মনে হয় সবাই আবৃত্তি বা নাটক ব্যাকগ্রাউন্ড থেকে এসছে। এবং এই জন্য সিনেমার অ্যাক্টিং কিন্তু মাচ ডিফারেন্ট ফ্রম ড্রামা আর রিসাইটেশন অবভিয়াসলি। তো এই ন্যাচারালিটিটা কিন্তু বাংলায় নেই, মরে গেছে। যদি আপনারা এই টপিকের উপর কোনো আলাদা ভিডিও চান, আমাকে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, কিন্তু আমি ইন ডেপথ রিসার্চ করে এর উপর একটা ভিডিও করব। আচ্ছা, তো লেটস মুভ অন টু দ্য নেক্সট পয়েন্ট। যেরকম আমি বললাম যে ডিরেকশন, স্ক্রিন প্লে, স্ক্রিপ্ট, সিনেমাটোগ্রাফি এগুলো খুবই সুন্দর, এডিটিংও খুব টপ নচ, মানে টাইট এডিটিং করেছে। ইউ ওয়ন্ট ফিল দ্য ল্যাগ এনিওয়্যার, যে কোথাও এডিটিংয়ে কোনো ফল্ট রয়েছে, একটা দুটো গ্লিচ হয়তো থাকতে পারে, সেটা আমি ওভারলুক করছি। বাট ওভারঅল এডিটিংও ক্রিস্প এডিটিং হয়েছে। অ্যান্ড একটা সিন রয়েছে লাস্টের দিকে যেখানে ইমেজারি ইউজ করা হয়েছে, মানে একটা ক্যারেক্টারের ইনার টার্ময়েলটাকে দেখানো হয়েছে অন স্ক্রিন। মানে একটা মার্কারির মতো একটা লিকুইডের মধ্যে, মানে মনিকা পানওয়ারের যে ক্যারেক্টার, শি ইজ ফাইটিং হার ওন সেলফ, মানে আমাদের যেরকম নিজেদের একটা কনসিয়াস আনকনসিয়াস একটা রয়েছে, তো ওটার সাথে ফাইট করছেন উনি। এত সুন্দর ডেপিকশন, আমি টিল ডেট এরকম ইমেজারি দেখিনি বলিউডে, মানে আমি ওটিটি প্ল্যাটফর্ম বলছি না, বলিউডে দেখিনি। এবং হলিউড, আমাদের টলিউড তো ছেড়েই দিন। মানে আপনার সেই মনে আছে নায়কে একটা সিন ছিল, সত্যিটাই নায়কে, যেটাকে ম্যান অফ স্টিলে কপি করেছেন ওনারা, ইন্সপায়ার্ড হয়ে নিয়েছেন। তো ওই লেভেলের ইমেজারি বলছি আমি, এত সুন্দরভাবে ডেপিক্ট করা হয়েছে। এবং তার সাথে একদম 100% জাস্টিফাইড ব্যাকগ্রাউন্ড স্কোর, কোথাও কোনো অবাঞ্ছিত গান বাজনা কিচ্ছু নেই। একদম একটা ফিল্ম যেরকম হওয়া উচিত সেই রকমভাবে একটা ফিল্ম বানানো হয়েছে। অ্যান্ড ওটাকে যেহেতু ওয়েব সিরিজের রূপ দেওয়া হয়েছে, তাই জন্য পুরো স্টোরিটাকে ভালো করে স্কেচ আউট করতে পেরেছে। ফিল্মে কি হয়, ফিল্মে তো একটা লিমিটেড টাইম ফ্রেম রয়েছে, তো ওই জন্য পুরোটা দেখানো যায় না। তো এখানে যেরকম নভেলের মতো পুরোটা স্ট্রেচ আউট করে দেখানো গেছে। প্রত্যেকটা ক্যারেক্টারের ব্যাক স্টোরি, প্রত্যেকটা ক্যারেক্টার কিভাবে ওই সিচুয়েশনে জড়ালো, কিভাবে ওই সিচুয়েশনে পড়লো, এইগুলোকে ভালো করে ফুটিয়ে দেখানো গেছে। কিছু ফিল্মের সাথে আপনারা সিমিলারিটি পেতে পারেন, এটা একদমই বলছি না এটা চুরি, বাট দেখুন ওই কোথাও না কোথাও তো সেই 7 বেসিক প্লটসের মতো আমরা ইট অল কামস টুগেদার ইন ভেরি ফিউ
প্লট লাইনস, বেসিক প্লট লাইন যদি দেখেন তাহলে ওই কয়েকটাই হয়, তো সেই জন্য সিমিলারিটি পাবেন। হেভিলি ইন্সপায়ার্ড ফ্রম হন্টেড 3D, হন্টেড 3Dর সাথে একদম স্টোরিটা সিমিলারিটি পাবেন। কিছু কিছু সিনস অ্যান্ড এলিমেন্টস আপনি ইনসিডিয়াস, কনজারিং বা পেরি, যেটা অনুষ্কা শর্মার যে পেরি ফিল্মটা এসেছিল ওটার সাথে আপনি সিমিলারিটি পাবেন, কনসেপ্টে পাবেন। বাট দ্য ট্রিটমেন্ট ইজ কমপ্লিটলি ফ্রেশ। যেভাবে না ট্রিট করেছে জিনিসটাকে, না হয়তো এলিমেন্টস এদিক ওদিক থেকে নেওয়া হয়েছে, বাট দ্যাট ইজ দ্য ক্যাচ, দ্যাট ইজ হাউ ইন্সপিরেশন শুড বি। আমরা সবাই সবার থেকে ইন্সপায়ার্ড হই, বাট ইন্সপায়ার্ড হয়ে ওটাকে ডিটো কপি করে দিলে তো ওটা কপি হলো, দ্যাট উইল বি আ প্লেজারাইজ পিস অফ ওয়ার্ক। এখানে কিন্তু ইন্সপিরেশন নিয়ে সেটাকে পুরো একটা ফ্রেশ ট্রিটমেন্ট দিয়ে আ নিউ টেল হ্যাজ বিন ওভেন, এবং দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। ফিল্মের মধ্যে কিছু কিছু সিন রয়েছে যেগুলো আপনার সত্যি গায়ে কাঁটা দেবে, মানে ইনফ্যাক্ট আমি রিভিউ করতে গিয়ে মানে এখনো আমার গুজবাম্পস আসছিল, যে সিন রয়েছে যেখানে এই মানে যে ইভিল স্পিরিট যে রয়েছে ও এই মেয়েগুলোকে হস্টেল থেকে বেরোতে দেয় না, এবং এটা এত সুন্দর ডেপিকশন করা হয়েছে, এমনভাবে সিনটাকে দেখানো হয়েছে যে ইউ উইল বি শক যে এরকম ইন্ডিয়াতে এরকমভাবে হররকে ট্রিট করা যায়। ইনফ্যাক্ট আমি হরর নিয়ে একটা ভিডিও করছিলামই, আমার একজন সাবস্ক্রাইবার ফ্রেন্ড উনি বলেছিলেন যে হররের ওপর একটা রিসার্চ করতে, আমি ওটা করছিলাম, করতে করতে আমি যে অ্যাঙ্গেলে লিখতে যাচ্ছিলাম না, আমার পুরো মোড় ঘুরিয়ে দিয়েছে এই ফিল্মটা। মানে আমি যেরকম স্কেটিং একটা রিভিউ দিতে যাচ্ছিলাম, এই ফিল্মটা আমার মাইন্ডসেট পুরো বদলে দিয়েছে যে ইয়েস, ইটস পসিবল ইন ইন্ডিয়া, ইটস পসিবল ইন আওয়ার কান্ট্রি। এরকম ফিল্ম মেকার্স আছে, দে ওই বাংলায় যারা বলে না যে হাত জোর করে একটা সাপোর্ট করুন, আমাদের চান্স দিন, এনাদের দিন, সাপোর্টটাকে দর দেবে এনারা, দে রেসপেক্ট দ্য অডিয়েন্স, দিস পিপল ডোন্ট। আর এই হোস্টেলটা যেরকম জায়গায় সিলেক্ট করা হয়েছে না, দ্যাট ইজ ভেরি ক্রিপি। মানে এত সুন্দর জিওগ্রাফিক্যাল লোকেশনটা নিয়েছে যে ওই হস্টেলটা পৌঁছানোর জন্য একটা ব্যাক গেট আছে, একটা সরু গলি দিয়ে যেতে হয়, এবং ওই জায়গাটায় একটা ঘটনা ঘটে। ওই গলিটা আপনি দেখছেন স্ক্রিনে, অন স্ক্রিন দেখছেন, ট্রাস্ট মি আপনার ফিজিক্যালি মনে হবে আমি ওখানে যাব না। আপনি গলিটার পাশ দিয়ে গেলে আপনি ঘুরেও তাকাবেন না, আপনি যদিও জানেন এটা একটা টেল অফ ফিকশন, এটা একটা ইমাজিনারি স্টোরি, এটার সাথে রিয়ালিটির কোনো সম্পর্ক নেই, বাট ট্রাস্ট মি রিয়েল লোকেশন ওটা এত সুন্দরভাবে মানে শ্যুট করা হয়েছে। দেখুন, পয়েন্ট হয়তো একটা ভান্টেজ পয়েন্ট থেকে যদি আপনি শ্যুট না করেন জিনিসটাকে, আপনি যে যত ভালোই লোকেশন নিন সেটাকে ফুটিয়ে তুলতে পারবেন না। এই জায়গাটাকে ফুটিয়ে তোলা হয়েছে সেরকমভাবে, এবং কুডোস টু দ্য টিম, ফ্যান্টাস্টিক জব। ইউজুয়ালি নর্মাল ফিল্মে বলতে গেলে কস্টিউম, মেকআপ এগুলোকে আমরা বলে দিই হ্যাঁ ঠিক আছে ভালো ছিল বা খারাপ ছিল। এখানে ইট ডিজার্ভ স্পেশাল মেনশন বিকজ দ্য অ্যাটেনশন টু ডিটেল ওয়াজ ফ্যান্টাস্টিক। প্রথম থেকে শেষ অবধি যে কস্টিউম ডিজাইনিংটা করা হয়েছে, যে মেকআপ দেওয়া হয়েছে, এভরিওয়ান ওয়াজ ফিলিং লাইক এ রিয়েল হিউম্যান বিং। কাউকে আপনার মনে হবে না ও বাবা আমি তো এত পলিশড একদম ঝাঁ চকচকে লুক দেখছি, ঠিক আছে। এবং এটা কিন্তু শুধু মেকআপের জন্য না, জানেন তো, দিস গোজ ইনটু ইয়োর ডেইলি রুটিন অ্যান্ড ইয়োর রেজিমেন অ্যাজ ওয়েল। মানে আমি একটা রিসেন্ট রিভিউ করেছিলাম, একটা ওয়েব সিরিজ এসেছিল ডাইনি বলে, যেটাকে আমি খুব ভালো রিভিউ দিয়েছিলাম, হইচইতে এসেছিল। ফিল্মটা খুবই ভালো, মানে সিরিজটা খুবই ভালো, মিমি চক্রবর্তী ঠিকঠাক অ্যাক্টিং করেছেন, বাট মিমি চক্রবর্তী ওয়াজ লুকিং টু পলিশড ফর দ্যাট রোল। এবার এটা আমি ড্রব্যাক বলতে পারি না, বিকজ ওনাকে খুব ভালো দেখতে, উনি খুব পলিশ, এটা উনি কি করবেন। বাট এটা অ্যাকচুয়ালি স্টোরি টেলিংয়ে কিন্তু একটু প্রবলেম করে দেয়, যে একটা ক্যারেক্টার যদি টু গুড লুকিং হয়, টু পলিশ, টু গ্ল্যামারাস ফর আ রোল হয়, তাহলে কিন্তু ঠিক জাস্টিফাই করা যায় না। কত মেকআপ দেবেন আপনি তাকে, কতটা, মানে ইটস নট ট্রপিক থান্ডার যেখানে আপনি রবার্ট ডাউনি জুনিয়রকে একজন আফ্রিকান আমেরিকান বানিয়ে দিয়েছেন, ওইটা অন্য লেভেল অফ মেকআপ। বাট এখানে ওই জিনিসটা যখন করা যায় না, সো উই হ্যাভ টু সিলেক্ট অ্যাক্টার্স অ্যান্ড অ্যাক্ট্রেসেস হু লুক দ্যাট পার্ট, যে যাকে ন্যাচারালি ওই রোলটায় মানাবে। এবং সেই জন্য কাস্টিং ওয়াজ, আমি এগেন আই এম ফ্ল্যাবারগাস্টেড, আমি যে ওয়ার্ডসগুলো ইউজ করছি মেবি আই এম রিপিটিং মাইসেলফ, বাট ফেনোমেনাল কাস্টিং। no one could have done this job better than this group of 5 to 7 women. এনারা যা করেছেন সেকেন্ড টাইম হয়তো ওনারা নিজেরাও পারবেন না করতে। যেহেতু সাইকোলজিক্যাল অ্যান্ড রিয়েল ওয়ার্ল্ড হররের এলিমেন্টসগুলো বেশি রয়েছে, তাই জন্য এটা ভাববেন না যে জাম্প স্কেয়ারস নেই, কিছু কিছু জাম্প স্কেয়ার আছে, স্ক্যারি এলিমেন্টসও রয়েছে, সুপার ন্যাচারাল এলিমেন্টটাও ভরপুরই রয়েছে, বাকিগুলো থেকে একটু কম।
থ্যাঙ্ক গড কম ব্যালেন্স করা গেছে, কারণ সাধারণত সুপার ন্যাচারাল হরার যেগুলো করে আউট অ্যান্ড আউট সেগুলো ইভিল স্পিরিটস, গোস্ট, ডিমন্স এইসব জিনিসপত্রের উপর থাকে। ওখানে সাইকোলজিক্যাল এলিমেন্ট থাকে না। সাইকোলজিক্যাল আর সুপার ন্যাচারাল ব্লেন্ড করলে কিন্তু অসাধারণ পিস অফ ওয়ার্ক হয়। এম নাইট শ্যামালানের আপনারা দ্য সিক্সথ সেন্স দেখতে পারেন, ফ্যান্টাস্টিক পিস অফ ওয়ার্ক। তো এখানে তিনটে এলিমেন্টকে এখানে আবার রিয়েল ওয়ার্ল্ড হরার ইনক্লুড করা হয়েছে, মানে প্রত্যেকটা ক্যারেক্টারের এর মধ্যে একটা দুটো ক্যারেক্টার পাস্ট ট্রমা রয়েছে। ইনফ্যাক্ট মনিকা পানওয়ার যে লিড ক্যারেক্টার প্লে করেছেন, ওনার ক্যারেক্টারেরও একটা বিশাল বড় ট্রমা রয়েছে, পাস্টে ট্র্যাজেডি রয়েছে। তো সেইটাকে বারবার রিভিজিট করা, ওই ইনসিডেন্টটা যে ওনাকে হন্ট করছে এটাকেও তুলে ধরেছে এবং যথেষ্ট স্পেস দিয়েছে। সেই ক্যারেক্টারগুলোকে আবার এনেছে, সেই ক্যারেক্টারগুলোকে এই স্টোরির সাথে উইভ করেছে। মানে এক কথায় অনবদ্য স্টোরি রাইটিং। ওই যে বলেছিলাম যে কিছু নেগেটিভ রয়েছে, যেটা না বললেই নয়, বাট তাও বলে দিচ্ছি। সেটা হচ্ছে, যেহেতু আমার কাজ ক্রিটিসাইজ করা, তো আমি 2-3টে এলিমেন্ট আমার যেটা চোখে পড়েছে সেটা আমি বলবো। এগুলো মেজরিটি লাস্টের দিকে, ঠিক আছে। 7th এপিসোড আমার মতে বেস্ট এপিসোড। 8th এপিসোড একটু ল্যাগ করেছে সামহাও, এন্ডিংটা ভালো টেনেছে কিন্তু একটু এক্সটেন্ড করে দিয়েছে। মানে এন্ডিংটা আপনার মনে হবে আর শেষই হচ্ছে না, মানে সেই এন্ডিংয়ে গিয়ে পুরো স্ল্যাশার অ্যান্ড গোর ক্যাটাগরিতে চলে গেছে। প্রচুর ডেথস দেখিয়েছে এন্ডিংয়ে, মানে আনজাস্টিফাইড। আমি বলছি না এই ক্যারেক্টারগুলোকে মারা দরকার ছিল না, বাট যদি একটু গ্র্যাজুয়ালি পেস করে আগে থেকে মারতো তাহলে কিন্তু জিনিসটা খুব ইভেন লাগতো। কি হচ্ছে, আনইভেন হয়ে গেছে। লাইক প্রথম থেকে কেউ মরছে না, লাস্টে গিয়ে দুম 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 করে 4-5টা ক্যারেক্টারকে আমি মেরে দিলাম। তখন আপনার চোখে লাগবে যে হঠাৎ করে এদের কেন মারছে। আপনি অলরেডি কানেক্ট করে ফেলেছেন এবং অতজনকে মারতে কি হয় না, তখন আর আপনি ইয়ার লাইক হ্যাঁ তাই এও মরে যাবে, হয়তো এও মরে যাবে। মরলো না, মেজরিটি মরছে না, বাট হ্যাঁ ওই পেসিংটা ঠিক লাগেনি লাস্টের দিকে। মানে 7th এপিসোড অনওয়ার্ড আরো ক্রিস্প হতো। ইনফ্যাক্ট 7th এপিসোডেই শেষ করে দেওয়া উচিত ছিল আমার মনে হয়। রজত কাপুরের যে ক্যারেক্টারটা রয়েছে, হাকিম সাহেব যিনি রয়েছেন, ওনার কিন্তু স্কোপটা খুবই কম ছিল। তো ওনাকে বলবো না উনি দারুণ অ্যাক্টিং করেছেন, বিকজ ওনার ক্যারেক্টারে অ্যাক্টিং করার স্কোপ খুব একটা ছিল না। যদি ওনার ক্যারেক্টারকে আপনি স্টাডি করতে চান তাহলে পেরি যেটা বলেছিলাম অনুষ্কা শর্মার, ওখানে এক্স্যাক্ট যেরকম ক্যারেক্টারটা ছিল বলতে পারেন ওরকমই ক্যারেক্টারটা রয়েছে। মানে হয়তো ওনার ওই পারফরমেন্সটা ভালো লেগেছে বলে ওনাকেই রিকাস্ট করা হয়েছে এই ক্যারেক্টারে। তো হ্যাঁ ওটা একটা ডাউন সাইড বলবো না। এখন দেখুন সবাইকে তো ইম্পর্টেন্স দেওয়া যায় না, সবাই ইম্পর্টেন্ট ক্যারেক্টার হতে পারে না। ওনাকে একটু লেসার অফ আ রোল দেওয়া হয়েছে। উনি মেন ভিলেন না, উনি মেন ভিলেন না, এটা তো আমি এখন ডাইভার্জ করতে পারবো না, বিকজ এখানে আমি স্পয়লার চাইলেও আপনাকে দিতে পারবো না, বিকজ সাচ আ ফ্যান্টাস্টিক পিস অফ ওয়ার্ক। আমি চাই আপনারা সবাই দেখুন, ওটাকে দেখে এনজয় করুন, and then we can have a discussion session on খফ। তো এই ছিল আমার ভিউজ অন খফ। আজকের ভিডিওটা এখানেই আমি এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। যদি কোনো মতামত থাকে আপনাদের, যদি কোনো সাজেশনস থাকে তাহলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। আমি আপনাদের হোস্ট টম থ্রাশ, আপনারা দেখছিলেন থ্রাশ আওয়ার, আর দেখা হচ্ছে পরের ভিডিও।